Hello everyone, welcome back to my channel. I hope you all are doing well. Today we are going to discuss about the poem Hawk Roosting, which is a dramatic monologue written by the poet Ted Hughes. আজকে আমরা হক রুস্টিং পোয়েমটার সম্বন্ধে পড়ব, যেটা ক্লাস 12 সেমিস্টার 4 দের সিলেবাসে আছে। অনেক কিছু জানার আছে পোয়েমটার সম্বন্ধে, কিন্তু আবার অতিরিক্ত কিছু জানার মতনও এই মুহূর্তের সময় নেই, কারণ সবটাই যেন এক্সাম ওরিয়েন্টেড থাকে। ঠিক আছে, তবুও যেটুকু বললেই নয় সেটুকু আমি আজকে বলবো, এবং খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ক্লাসটা। এই পোয়েমটা যাদের ভীষণ কঠিন মনে হয় বা জটিল মনে হয়, আজকের পর থেকে তোমাদের ভীষণ ভালো লাগবে পোয়েমটা। চলো আর বেশি কথা না বাড়িয়ে লেটস গেট ইনটু দ্য ভিডিও। দেখো, বোর্ডে আমি অনেক কিছু লিখেছি, তো সেগুলো আমরা পরে দেখব। আগে আমরা কি করব, আগে আমরা পোয়েমটা লাইন বাই লাইন বুঝবো, সিম্পলভাবে বুঝবো, এবং যেখানে যেটা ইম্পর্টেন্ট কিছু বলার অবশ্যই সেটা আমি বলবো। পোয়েমের লাইনগুলো আমি স্ক্রিনে প্রোভাইড করে দেবো। তোমরা যারা পড়বে তারা কিন্তু অবশ্যই টেক্সট বুকটা নিয়ে বসো, ঠিক আছে? আর আমি তোমাদেরকে টেক্সট থেকে লাইন বাই লাইন কিন্তু পোয়েমটা পড়াচ্ছি, এবং পড়াতে পড়াতে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন তো দেবই। তারপরে কিন্তু পোয়েমটা যখন সম্পূর্ণটা পড়া হয়ে যাবে, তারপরে আমরা সেটার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং থিম নিয়ে আলোচনা করব। তোমাদের কাছে সবটা পুরো জলের মতন হয়ে যাবে। আচ্ছা, হক রুস্টিং, ঠিক আছে? হক হচ্ছে কি? বাজ পাখি, ঠিক আছে? হক হচ্ছে বাজ পাখি, এবং রুস্টিং কথাটার অর্থ হচ্ছে রেস্ট। রুস্ট মানেই হচ্ছে রেস্ট নেওয়া, ঠিক আছে? এবং এই রুস্ট কথাটা বিশেষত বসে কিন্তু বার্ডের ক্ষেত্রে, পাখিদের ক্ষেত্রে বিশেষত এই ওয়ার্ডটা ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে? এবং হক রুস্টিং মানে বুঝতেই পারছো, একটা হক রেস্ট নিচ্ছে, বিশ্রাম করছে, এবং তার বিশ্রাম নেওয়ার সময় সে কিন্তু এই পুরো পোয়েমটা বলছে নিজের মুখে। পোয়েমটা কিন্তু একটা ড্রামাটিক মোনোলগ এবং ফার্স্ট পার্সন ন্যারেটিভ। ফার্স্ট পার্সন ন্যারেটিভ কোনটা? যেখানে আই মানে মি, মাইসেলফ এই ধরনের ওয়ার্ড থাকে, মানে আমি কথাটা বলছি, ঠিক আছে? যে বক্তা সে আমি আমি করে বলছে, মানে অনেক ক্ষেত্রে হয় পোয়েট সে বলে সম্বোধন করে থাকে, যে সে এরকম সেরকম, কিন্তু এখানে মনে হচ্ছে পোয়েট কথা বলছে না, বা এই বাজ পাখিটাই কথা বলছে। কবিতাটা পড়লে বুঝতে পারবে, সেটাই হচ্ছে ফার্স্ট পার্সন ন্যারেটিভ, ঠিক আছে? এবং ড্রামাটিক মোনোলগ। তো ড্রামাটিক মোনোলগ কি একটু বুঝে রাখো তোমরা, ভীষণভাবে ইম্পর্টেন্ট এটা কিন্তু। Well, dramatic monologue is a poem where there is a speaker who conveys his thoughts to a silent listener, ঠিক আছে? ভীষণ ইজি ল্যাঙ্গুয়েজে বললাম, যেখানে একজন স্পিকার থাকে, এবং এই পোয়েমটাতে স্পিকারকে হক আমরা জানি, যে তোমরা ফার্স্ট পার্সন ন্যারেটিভ আমরা জানি, এই পোয়েমটা এইভাবে লেখা যে হক নিজেই কথা বলছে। এবং ড্রামাটিক মোনোলগে কি হয়, পোয়েমটা শুনে মনে হবে যে স্পিকার কাউকে একটা কথাটা বলছে, কিন্তু অপর দিক থেকে কোনো সারা শব্দ কিন্তু আসে না, ঠিক আছে? মানে লিসেনার যে সে কিন্তু সাইলেন্ট থাকে পুরো পোয়েমটাতে। এবং ড্রামাটিক মোনোলগে শুধু এটাই একটা বৈশিষ্ট্য না যে স্পিকার কথা বলে চলেছে, এখানে কিন্তু স্পিকার যে কথাগুলো বলছে সেটা কিন্তু স্পিকারের পার্সপেক্টিভ থেকে স্পিকার কি বলছে, স্পিকারের সাইকোলজিক্যাল মানে সাইকোলজিটা বুঝতে পারি, ঠিক আছে? কোনো সিক্রেট কোনো তথ্য থাকলে সেটা আমরা জানতে পারি, মানে স্পিকার রিলেটেড আমরা অনেক কিছু জানতে পারি। স্পিকার কিন্তু নিজের সম্বন্ধে নিজেই জানায় সেই পোয়েমে, এবং সে জানাচ্ছে কোনো একজন লিসেনারকে, সেই লিসেনার কিন্তু স্পষ্ট না, ঠিক আছে? এখানেও কিন্তু কোনো লিসেনারের কথা আমরা জানি না, কারণ পুরোটাই সাইলেন্ট। হতে পারে লিসেনার হচ্ছে রিডার, যারা রিড করবে পোয়েমটা, আমরাই হচ্ছে লিসেনার, তো হক আমাদের উদ্দেশ্যে কথাটা বলছে। তো এইটা হচ্ছে ড্রামাটিক মোনোলগের মানে, সিম্পল ভাষাতে, ঠিক আছে? তাহলে হক রুস্টিং একটা ড্রামাটিক মোনোলগ বলা যেতে পারে। আমরা যখন পোয়েমটা কবিতাটা পড়বো তখন বুঝতে পারবো, জাস্টিফাই করতে পারবো যে এটা ড্রামাটিক মোনোলগ কিনা, এবং এটা ফার্স্ট পার্সন ন্যারেটিভ, ঠিক আছে? আপাতত এই দুটো। আর আরেকটা জিনিস মনে রাখো, যে
কোন কালেকশন থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে লুপারকাল থেকে, ঠিক আছে? লুপারকাল থেকে নেওয়া হয়েছে এই পোয়েমটা। এবার আমরা কবিতাটা লাইন বাই লাইন পড়বো, তারপর বুঝতে বুঝতে যাব, আর বাকিটা আমরা কবিতাটার পরে পড়ছি। দেখো কি বলছে, I sit in the top of the wood, my eyes closed. বলছে হক বলছে, আই দিয়ে শুরু করছে, ফার্স্ট পারসন ন্যারেটিভ। I sit in the top of the wood, অর্থাৎ উড মানে হচ্ছে ফরেস্ট বা জঙ্গল বা ট্রি বলতে পারি, ট্রি এর একদম টপে আমি বসে আছি বা বসে থাকি। মাই আইস ক্লোজড, আমার চোখটা বন্ধ। প্রত্যেকটা লাইনের কিন্তু একটা নিহিত অর্থ আছে, সেটাও আমরা বুঝবো। আগে একটু পোয়েমটা পড়ে নিই, তারপরে আমরা অর্থটা বুঝবো। দুটো একসাথে না গিয়ে জাস্ট একটু সেপারেটভাবে আমরা পড়ি, আশা করি তোমাদের জন্য সেটা হেল্পফুল হবে। তো হক বলছে যে আমি একদম গাছের সব থেকে টপে বসে আছি। প্রথমে হক কিভাবে নিজেকে প্রেজেন্ট করছে সেটা আমরা একটু দেখে নিই। এবং হক বলছে আমার চোখটা বন্ধ। ইনঅ্যাকশন, কোনো কাজ কিন্তু হচ্ছে না, কোনো কাজ আমি করছি না। নো ফলসিফাইং ড্রিম, বলছে যে ইনঅ্যাকশন, ঠিক তার পরের লাইনেই বলছে, ঠিক তার মানে পরের অংশটাতেই বলছে নো ফলসিফাইং ড্রিম, কিন্তু কোনো রকম মিথ্যে স্বপ্ন কিন্তু দেখছি না। মানে আমি যদি চোখ বন্ধ করে থাকি, কোনো কাজ না করি, তার মানে ভেবো না যে আমি ভুলভাল স্বপ্ন দেখছি বা অযথা কোনো কিছু নিয়ে ভাবছি, ঠিক আছে? তার মাথার মধ্যেও কিন্তু কিছু না কিছু চলছে। Between my hooked head and hooked feet, or in sleep, rehearse, perfect kills and eat. বলছে বিটুইন মাই হুকড হেড, এখানে হুকড হেড বলতে ওই বাঁকানো চঞ্চু মানে ঠোঁটের কথা বলা হয়েছে হকের, বাজ পাখির। এবং হুকড ফিট, এবং তোমরা যখন মানে পায়ের আঙুলগুলো দেখবে হকের এইভাবে কিন্তু মোড়ানো থাকে, সেটাও কিন্তু এরকম বাঁকানো টাইপের। তো বলছে বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট অর ইন স্লিপ, মানে আমি আমার এই ঠোঁটের মধ্যে বলো নিয়ে রাখি, বা আমার পায়ের পাতার মধ্যে নিয়ে রাখি, বা মানে ঘুমের মধ্যে আমি থাকি না কেন, বা অর ইন স্লিপ, ঘুমের মধ্যেই থাকি না কেন, আমি কিন্তু প্রতিটা মুহূর্তে রিহার্স পারফেক্ট কিলস অ্যান্ড ইট, মানে রিহার্স করে যাচ্ছি, কিভাবে অনুশীলন করে যাচ্ছি কিভাবে একদম পারফেক্টলি খুন করতে হয় এবং সেই জন্তুটাকে খেতে হয়, ঠিক আছে? সেটা কিন্তু হক বলছে। মানে নিজেকে বলছে আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, নিজেকে সর্বসেরা মনে করছে এখানে হক, ঠিক আছে? মানে অ্যাবসলিউট, ইট হ্যাজ দ্য অ্যাবসলিউট পাওয়ার, এরকম দেখাচ্ছে যে হক নিজেকে সব থেকে বেশি পাওয়ারফুল মনে করছে এখানে। এবং ভীষণ প্রাইড নিয়ে বলছে যে এক তো নিজেকে ভীষণ পাওয়ারফুল মনে করছে এটাতে, যে আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, একটা পাওয়ার মানে পাওয়ার অ্যান্ড পজিশন বোঝাচ্ছে। তারপরে বলছে চোখ বন্ধ করে ইন অ্যাকশন, নো ফলসিফাইং ড্রিম, ঠিক আছে? সবাইকে জানিয়ে দিচ্ছে যে আমি চোখ বন্ধ করে আছি, ভেবো না কিন্তু যে আমি ড্রিম দেখছি বা উল্টোপাল্টা কোনো স্বপ্ন দেখছি, অযথা মিনিংলেস কিছু আমি কাজ করছি, চুপচাপ বসে আছি বলে। আমি যদি চুপ করেও বসে থাকি, বাজ পাখি ওইভাবে বসে আছে, কিন্তু ওটার মধ্যেও কিন্তু ও মাইন্ডের মধ্যে রিহার্স করে চলেছে কিভাবে পারফেক্টলি মানে তার প্ল্যানটাকে এক্সিকিউট করবে, কিভাবে মারবে, হ্যাঁ, এবং কিভাবে তার মানে শিকার ধরবে, মারবে এবং সেটাকে খাবে। দ্য কনভিনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ, বলছে এই যে এত বড় বড় গাছ, সেটাই তো মানে ভীষণভাবে সুবিধাজনক আমার জন্য। দ্য এয়ার্স বিয়ন্ড সি অ্যান্ড দ্য সান রেজ আর অফ অ্যাডভান্টেজ টু মি, বলছে এই যে বাতাস বইছে, এয়ার বিয়ন্ড সি, সেটা বা সূর্যের আলো পড়ছে, সূর্যরশ্মি পড়ছে, সবই যেন আমার জন্যে, আমার সুবিধার জন্যে করা। মানে নিজেকে সে যেন একটা গড লাইক ফিগার মনে করছে হক এখানে। অ্যান্ড দ্য আর্থস ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন, বলছে এই যে পৃথিবীটা যেন ওপর দিকে তাকিয়ে আছে, সেটাও যেন আমার জন্য, যে আমি সেটাকে ইন্সপেক্ট করবো, মানে ইন্সপেকশন, বাজ পাখি ওপর থেকে দেখছে চারিদিকটা, তাই না? পুরো একটা ওভারভিউ, সেই ড্রোন ক্যামেরা যেন ওপরে যেমন লাগালে আমরা নিচটা দেখতে পারি, একটা পুরো একটা ভিউ নিই, তো সেরকম হচ্ছে
বাজ পাখি ওপরে বসে আছে এবং সেই ড্রোন ক্যামেরার মতন এরম চারিদিকটা দেখতে পাচ্ছে আর বলছে যে এই আর্থ মানে নেচারের কথা বলছে। নেচার বলো, যে বলছে কনভিনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ, এখানে নেচারের কথা বলছে, মানে নেচার তাকে হাইলি সাপোর্ট করছে। নেচার যেন তার সুবিধার্থেই যেন সব কিছু বানিয়েছে, ঠিক আছে। এরপরে আর্থ, পৃথিবীটাও যেন তার সুবিধার্থেই যেন সব কিছু করছে, পৃথিবীটা যেন তার দিকে সব কিছু এরকম মেলে ধরে আছে তার জন্যে, যে হক নিচের দিকে তাকিয়ে যাতে সবটা সুন্দরভাবে দেখতে পায়। মাই ফিট আর লকড আপন দ্য রাফ বার্ক। রাফ বার্ক হচ্ছে গাছের যে বাকলটা, ছালটা, সেটার মধ্যে বলছে বাজ পাখি যে আমার ফিটটা এইভাবে, পাটা এইভাবে লক হয়ে গেছে। ইট টুক দ্য হোল ক্রিয়েশন টু প্রডিউস মাই ফুড, মাই ইচ ফেদার। কতটা প্রাইড, মানে সে এতটা কি বলবো, যে নিজের পাওয়ারের জন্যে, বা এখানে তো নিজের রূপ হবে না কিন্তু নিজের গুণ হতে পারে এটা, যে অবশ্যই তার যে কোয়ালিটি হক, যে মানে তার ভায়োলেন্স, এখানে হক কিন্তু মানে কোনো ভালো জিনিস পোর্ট্রে করছে না, ঠিক আছে। তার ভায়োলেন্ট নেচারের মানে কথাটাই, ভায়োলেন্ট যে নেচার তার, সেটাই কিন্তু সে এখানে পোর্ট্রে করছে, সেটাও ভীষণ প্রাউডলি, ঠিক আছে। যে সমস্ত ক্রিয়েশন, সমস্ত সৃষ্টি যেন লেগে গেছিল আমার এই মানে পাটা বানাতে, আমার এই ফুড বানাতে, টু প্রডিউস মাই ফুড, টু প্রডিউস মাই ইচ ফেদার, প্রতিটা পালক বানাতে সমগ্র সৃষ্টি যেন একত্রে হয়ে গেছিল। সে এতটাই মানে নিজের প্রতি কি বলবো, প্রাউড। এবং তারপর বলছে নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুড। তারপর বলছে যে এবং দেখো এখন পুরো সৃষ্টিটাকে যেন আমি ধরে রেখেছি, মানে যেহেতু সে একদম ওপরে, সে পুরো নিচটাকে দেখতে পাচ্ছে, ঠিক আছে, নিচের ভিউটা নিতে পারছে ভালো করে। এবং হক মনে করছে যে সে ওপর থেকে দেখে যেন মানে ইট হ্যাজ দ্য আলটিমেট পাওয়ার, সব কিছুর ওপরে যেন সে বসে আছে এবং সব কিছু যেন তার দ্বারাই চালনা হবে, এরকম একটা ভাব। এবার কি বলছে দেখো, এটা তো বললোই যে নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট অর ফ্লাই আপ অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি, আই কিল ওয়ার আই প্লিজ বিকজ ইট ইজ অল মাইন। বলছে আমি যদি আরও উঁচুতেও উঠি, বা রিভলভ ইট অল স্লোলি, রিভলভ মানে আস্তে আস্তে ঘোরা, ধীরে 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 যদি ঘুরে ঘুরে চারিদিকটা দেখি, বলছে সবটাই মানে যেন আমার মুঠোয়, সবটাই যেন আমার জায়গা, ঠিক আছে। আই কিল ওয়্যার আই প্লিজ বিকজ ইট ইজ অল মাইন, পুরো জায়গাটাই যেন তার অধীনে, সে যা চায় তাই করতে পারবে। সে বলছে যে আমি যেখানে খুশি সেখানেই আমার শিকারকে মারতে পারবো। দের ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি। সফিস্ট্রি ওয়ার্ডটা ভালো করে লক্ষ্য করবে। সফিস্ট্রি হচ্ছে একটা মানে ফলস জাস্টিফিকেশন, ঠিক আছে। কোনো একটা কাজ করার পর ভুলভাবে যুক্তি দেওয়া যে না এটার জন্য এটা হয়নি, বা আমি এরকমভাবে এটা করতে চাইনি, মানে তার সে কাজটা ভুল করছে, আবার সে একটা যুক্তি দিয়ে নিজেকে বাঁচানোর, ডিফেন্স করার চেষ্টা করছে। তো এক্ষেত্রে হক বলছে যে কোনো সফিস্ট্রি কিন্তু আমার মধ্যে নেই, আমি কিন্তু যেটা আমি সেটা আমি ক্লিয়ারলি বলতে পারি, এতটাই ফিয়ারলেস একটা ক্যারেক্টার হক, ঠিক আছে। মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস, এবং ক্লিয়ারলি বলছে কোনো রকম ভয়ভীতি ছাড়া। প্রথমত বলছে দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি, ঠিক আছে, আমার মধ্যে কোনো সেই ব্যাপার নেই যে আমি মানে ভুলভাবে কোনো কিছু জাস্টিফাই করব। মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস, এটা আমার ম্যানারই হচ্ছে যে আমি মাথা একদম ছিঁড়ে দিই, ঠিক আছে। তার শিকারের কথা বলছে এখানে, হক কথাটা বলছে, একটা বাজ পাখি কথা বলছে কিসের পার্সপেক্টিভে, তার শিকারের পার্সপেক্টিভে। দ্য অ্যালটমেন্ট অফ ডেথ ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডিরেক্ট থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং, নো আর্গুমেন্টস অ্যাজার্ট মাই রাইট। দ্য অ্যালটমেন্ট অফ ডেথ বলতে প্রত্যেকের মৃত্যুকে স্থির করে হক নিজে, মানে সে কতটা দাম্ভিক, অ্যারোগেন্ট এবং কতটা নিজেকে পাওয়ারফুল মনে করছে যে
প্রথমে বলছে যে এই সমস্ত ক্রিয়েশন যেন আমার মুঠোয় আছে, ঠিক আছে। তারপরে বলছে যে প্রত্যেকের ডেথ আমি অ্যালট করি, ঠিক আছে। নর্মালি এই সুপ্রিম পাওয়ারটা কার হাতে আছে? আমরা জানি একটা ডিভাইন কোনো এরকম পাওয়ার আছে, ঈশ্বরের হাতে আছে। মানে মানুষকে প্রাণ দেওয়া বা প্রাণ নেওয়া, এই দুটো তার হাতে আছে। তো এখানে যে বাজ পাখি, সে কিন্তু নিজের পাওয়ারের যে ক্ষমতাটা, পাওয়ার, সেটাই কিন্তু বারবার বোঝাতে চাইছে যে সে কতটা পাওয়ারফুল, ঠিক আছে। এখানে ভায়োলেন্স, টাইরানি, কতটা সে মানে নিষ্ঠুর, সেই জিনিসটা কিন্তু বোঝাচ্ছে। অ্যালটমেন্ট অফ ডেথ তো বোঝা গেল। এবার বলছে ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডিরেক্ট থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং। বলছে ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট। এবার যে বলছে যে আমার একটাই রাস্তা বা একটাই পারপাস এই উড়ানের, কি? এই জীবিতদের হাড় ভেদ করে চলে যাওয়া বা জীবিতদের মধ্যে দিয়ে চলে যাওয়া, অর্থাৎ তাদেরকে খুন করা বা মারা, এটাই আমার পারপাস, এটাই হচ্ছে লাইফের পারপাস। এখানে লাইফ বলছে না, এখানে বলছে ফ্লাইট। হক কিন্তু অ্যাকচুয়ালি এটা নিজের লাইফের পারপাস বোঝাতে চাইছে যে এইভাবে খুন করা। তার পরের লাইনেই আবার বুঝিয়ে দিচ্ছে, কেউ যদি তাকে বলতে চায় যে এটা ঠিক না, বলছে নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট। বলছে এই নিয়ে কোনো বিতর্ক আমি শুনবো না, বা কোনো বিতর্ক এটার মানে আমার অধিকার বা আমার কি করণীয় সেটা বলতে পারে না। কোনো রকম আর্গুমেন্টস কিন্তু আমাকে শেখাতে পারে না কোনটা ঠিক কোনটা ভুল। তো হক কিন্তু যেই কথাগুলো বলছে সেটা তার নিজের তার সাইকোলজি এটাই, এবং তার এটা নিজের নেচারের কথা বলছে, তার এটা নিজের ইনস্টিংক্টের কথা বলছে। সে জানে সে ভায়োলেন্স প্রমোট করছে হক, কিন্তু সে এটাও বারবার বলছে সে কিন্তু কোনো মতেই কাউকে এই অধিকারটা দেয়নি যে তাকে ঠিক ভুল বোঝানোর। এরপর কি বলছে, দ্য সান ইজ বিহাইন্ড মি। এখানে দ্য সান ইজ বিহাইন্ড মি বলতে সান আমার পেছনে আছে। পেছনে আছে মানে কি? পেছনে আছে আমার সাহারা হয়ে, মানে সানও আমাকে সাপোর্ট করছে। ক্ষেত্রে হকের মনে হচ্ছে যে সানও কিন্তু তাকে সাপোর্ট করছে, অর্থাৎ সমস্ত নেচার কিন্তু তার পক্ষে আছে, হকের এটা মনে হচ্ছে। এবং প্রতিটা জায়গাতেই সে কিছু না কিছুভাবে সেই ইঙ্গিতটা সে দিচ্ছে, ইন্ডিকেশনটা দিচ্ছে। এখানে বলছে দ্য সান ইজ বিহাইন্ড মি, নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগেন। আমি যবে থেকে দেখছি কোনো কিছু পাল্টায়নি। মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ। এবং এটা রিজন হিসেবে দিচ্ছে যে পাল্টায়নি আর পাল্টাবেও না, কারণ আমার চোখ বা আমি কোনো কিছুকে কিন্তু পাল্টানোর জন্য পারমিশন দিই না। অর্থাৎ মনে হচ্ছে যে সেই সর্বে সর্বা, ঠিক আছে। হক কারোর মানে অ্যাজার্শন চায় না যে সে ঠিক করছে না ভুল করছে, বা সে কেন এরকম বলছে। সে শুধু নিজের বক্তব্যগুলো রাখছে। হক বলছে যে এতদিন কিছু পাল্টায়নি এবং কিছু পাল্টাবেও না, কারণ আমি পারমিট করি না, আমি পারমিশন দিই না কিছু পাল্টানোর। এইভাবে কিন্তু হক বক্তব্যটা রাখছে। আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস। আমি এইভাবেই সবটা দেখতে চাই, আমি এইভাবেই সবটা রাখবো। অর্থাৎ আমি এইভাবেই সবটা রাখবো মানে যে হক যেই মানে একদম ফার্স্ট লাইনে যেই কথাটা বলেছিল যে আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, তার সেটাই কিন্তু শেষমেশ মানে শেষ লাইন দিয়ে সেটাই মিনিংটা বোঝালো যে আমি যেমন সবার উপরে ছিলাম, সবটা আমি লক্ষ্য করছিলাম, সবাইকে আমি কন্ট্রোল করছিলাম, সব থেকে পাওয়ারফুল আমি, এই জিনিসটাই কিন্তু চলতে থাকবে, কোনো চেঞ্জ আসবে না, কোনো আর্গুমেন্ট আমার রাইট অ্যাসার্ট করতে পারবে না, ঠিক আছে। এটা গেল হক রোস্টিং, হকের বক্তব্য। এবার তোমরা ভাবতেই পারো একটা পাখি কেন এই ধরনের কথা বলবে, বা টেড হিউজ কি ভেবে একটা পাখির মুখে এই কথাগুলো বসিয়েছে, তাই তো। অ্যাকচুয়ালি টেড হিউজ কিন্তু এই হকের মাধ্যমে, এই হকের যে ড্রামাটিক মোনোলগ, এটার মাধ্যমে সোসাইটির অন্য একটা দিক তুলে ধরতে চেয়েছে সম্ভবত। কারণ সে ক্লিয়ারলি যেহেতু বলছে না কোনো কিছু, তাই আমরা সম্ভবত বলেই কিন্তু সেটা ধরবো। এবার সেটা কি আমরা দেখে নিই। যেমন
এখানে যে হক, যে বাজ পাখি, সে যেভাবে নিজেকে দেখাচ্ছে অ্যাকচুয়ালি সে যেন রিপ্রেজেন্ট করছে সিম্বলিক্যালি আর ডিকটেটর, টাইরেন্ট, মানে যে কিনা এমন একজন ডিকটেটর যে কিনা মানে একজন রুলারকে রিপ্রেজেন্ট করছে, যে সে নিজেই সর্বেসর্বা। এবং এরকম রুলারকে অনেক ক্রিটিক্সরাই কিন্তু এটা মানে অ্যাজিউম করে থাকে যে অ্যাকচুয়ালি টেড হিউজ কিন্তু হিটলারকে বোঝাতে চেয়েছে, অ্যাডলফ হিটলার। হিস্টোরিক্যাল একটু কনটেক্সটে যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। এটা তোমাদের লং কোয়েশ্চেন লেখার ক্ষেত্রে তোমরা যদি এটার 2-4টে পয়েন্ট দিয়েও দাও, যারা জানো সবাই যে এই জিনিসটা জানবে তেমনটা কিন্তু না। তোমরা যদি এই ভিডিওটা দেখছো এবং কিছু এক্সট্রা ইনফরমেশন পাচ্ছ, আর যদি সেটা একটুখানি পুট করতে পারো লং কোয়েশ্চেনে, অবভিয়াসলি তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, নাম্বার আসবে। কিন্তু শর্ট কোয়েশ্চেনে 2 মার্কসের এটা দরকার নেই, কিন্তু বুঝে রাখো জিনিসটা যে অ্যাডলফ হিটলার কে ছিল, ওয়াজ দ্য ডিকটেটর অফ নাজি জার্মানি, তাই তো? কিছুটা হলেও যদি তোমরা ইতিহাস দেখতে মানে শুনে থাকো, তোমরা জানো যে হিটলার ভীষণ নিষ্ঠুর ছিল, এইটুকুনি তো শুনেছো। এবং এই যে তার হি ফলোড দ্য ফ্যাসিস্ট ইডিওলজি। ফ্যাসিস্ট ইডিওলজি মানে হচ্ছে আমি সর্বেসর্বা, ঠিক আছে, আই হ্যাভ দ্য অ্যাবসলিউট পাওয়ার, আর কারোর কোনো ক্ষমতা নেই, কোনো মানে জার্মানিতে আর যারা যারা থাকতো সিটিজেন, নর্মাল সিটিজেন, তাদের কোনো রকম কোনো পাবলিকদের কোনো তাদের বক্তব্য থাকতে পারে না, পুরোটাই কিন্তু কন্ট্রোল করছিল হিটলার সেই মুহূর্তে। রেসপন্সিবল ফর ওয়ার্ল্ড ওয়ার 2 এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কিন্তু হিটলার ভীষণভাবে রেসপন্সিবল, হিস্ট্রি ঘাটলে বুঝতে পারবে। এবং কজ দ্য হোলোকস্ট, হোলোকস্ট হচ্ছে গণহত্যা। তোমরা এই যে অ্যানি ফ্র্যাঙ্কের দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্ল কখনো হয়তো শুনে থাকবে এই বইটা। এই বইটার নামই কেন লিখেছে দেখো, হিটলার সম্বন্ধে তো অনেকেই অনেক বইতে অনেক কিছু লিখেছে, ঠিক আছে। জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্ম আছে, 1984 আছে, এই বইগুলোতে লেখা। কিন্তু এটা একটা ফিকশনাল ক্যারেক্টার বা অন্যান্য, মানে এটা একটা ফিকশন বলতে পারি। কিন্তু অ্যানি ফ্র্যাঙ্ক কিন্তু এটা একটা সত্যিকারের ঘটনা। অ্যানি ফ্র্যাঙ্ক কিন্তু এটা নিজে লিখছে, একটা অটোবায়োগ্রাফি, ঠিক আছে। একটা 13 বছরের বাচ্চা মেয়ে অ্যানি ফ্র্যাঙ্ক সেই ঘটনাটা মানে হিটলারের যে শাসন না, সেটা যে সেটা সে নিজের চোখে দেখেছে, নিজে এক্সপিরিয়েন্স করেছে, সেটার ভুক্তভোগী ছিল এই অ্যানি ফ্র্যাঙ্ক। এবং তার এক্সপিরিয়েন্সটাকে সে এই ডায়েরি অফ আ ইয়াং গার্ল, এই বইটা অ্যাকচুয়ালি এটা একটা বই রূপে পাবলিশ হয়েছে, এটা অ্যাকচুয়ালি একটা ডায়েরি, ঠিক আছে, সিরিজ অফ ইভেন্টস। তো সেখানে কিন্তু সে এই হিটলারের কথা বলেছে, সেই মানে জার্মানিতে সেই সময় কিভাবে শাসন চলতো, স্বৈরাচারী শাসন, মানে হিটলার কিভাবে সবার নাকে দম দিয়ে রেখেছিল, কাউকে কোনো কিছু করতে দিত না, প্রত্যেকের স্পিচের ওপর, থটের ওপর নানানভাবে কন্ট্রোল করে রেখেছিল। কেউ কোথাও যেতে পারতো না, কেউ কারোর সাথে কথা বলতে পারতো না, কে কার সাথে কি কথা বলছে, কে কোথায় যাচ্ছে, সমস্তটা মানে সিসিটিভির মতন, সিসি ক্যামেরার মতন নজরদারি করতো এই হিটলার। তো সেই জন্যে হিটলার হচ্ছে ভীষণ একজন মানে টাইরেন্ট হিসেবে দেখা হয়, ঠিক আছে, একজন লিডার ছিল, ভীষণই টাইরেন্ট, ভীষণই নিষ্ঠুর ছিল। এবং এই জিনিসটা এই হিটলারকে পোর্ট্রে করছে কি এই হক, ঠিক আছে। এখানে কিন্তু টেড হিউজ ডিরেক্টলি মেনশন করছে না, কিন্তু অ্যাকচুয়ালি হকের মাধ্যমে এই ধরনের লিডারদেরকে, এই ধরনের টাইরেন্টদেরকে, রুলারদেরকে বোঝাতে চেয়েছে। তো এটার জন্যই কিন্তু হকের এবার তোমরা ডায়লগগুলো পরপর মিলিয়ে দেখো, একদম মনে হবে যেন হিটলার কথা বলছে, বা হিটলার না হলেও হিটলারের মতন, হিটলারের মানসিকতা সম্পন্ন কোনো রুলার যেন এইভাবে কথা বলছে যে আমিই সর্বেসর্বা, আমি যা করছি সেটাই ইয়ে, মানে ফ্যাসিস্ট, এই যে ফ্যাসিস্ট ইডিওলজি, এর মধ্যে কোনো রকম মানে পাবলিকের দ্বারা ইলেক্টেড ছিল না হিটলার, ঠিক আছে। সে নিজেই রুল করতো, নিজেই সমস্তটার মানে সমস্তটা অধীনে নিয়ে নিয়েছিল। তো এই রকম একটা ঘটনা, খুব ডেপথে যাওয়ার কিছু নেই, কিন্তু আশা করি হক রোস্টিং বোঝার জন্য এইটুকুনিটা তোমাদের জানা দরকার ছিল, প্রয়োজন ছিল। এরপরে আচ্ছা আরেকটা জিনিস, যে ড্রামাটিক মনোলগ, তো হক রোস্টিং তোমরা এখন পড়ছো, এবং ড্রামাটিক মনোলগ তোমাদের বুঝতে সুবিধাই হবে, কারণ ক্লাস 11-এ তোমাদের ছিল মাই লাস্ট ডাচেস, সেটাও একটা ড্রামাটিক মনোলগ। আচ্ছা, হক
রোস্টিং, এই পোয়েমটা কি কি থিম আমরা দেখলাম, আমরা যখন কবিতাটা পড়ার পর আমি থিম ডিসকাস করছি, তাহলে তোমরা ভালো করে আরো বুঝতে পারবে। পাওয়ার, প্রথম লাইনেই তো পাওয়ার বোঝাচ্ছে, আই সিট অন দ্য টপ অফ দ্য উড, এরকম। এবং তারপরে অনেক জায়গাতে আমরা এই পাওয়ারের কিন্তু এক্সাম্পল পেয়েছি, যে সেখানে সে নিজের পাওয়ারটাকে বারবার মানে দেখাচ্ছে, এক্সপোজ করছে। টাইরানি, নিষ্ঠুরতা, টিয়ারিং অফ হেডস, আমি এইভাবেই থাকি, আমি এইভাবেই মারবো, এরকম একটা। ফ্যাসিজম আর ডিক্টেটরশিপ, ফ্যাসিজম তো বুঝলাম যে কেন বলছে, মানে আমিই রুল করছি, আমি সর্বেসর্বা, সেটা বাদবাকি বোঝাচ্ছে। এবং কি কি থিম, ফ্যাসিজম, ডিক্টেটরশিপ। ডিক্টেটরশিপও বললাম যে যেখানে আমি, ডিক্টেটরশিপ দেওয়া মানে হচ্ছে যে লিডার সেই সর্বেসর্বা, ঠিক আছে, সেখানে আর কিন্তু কারোর কিছু বলার নেই, মানে the ruler is controlling everyone's thought, every aspects of life. Pride and arrogance, এটাও জানি, প্রাইড অ্যান্ড অ্যারোগেন্স তো আমরা বুঝতেই পারছি যে ইট টুক দ্য হোল ক্রিয়েশন টু প্রডিউস মাই ফুড, এক্স্যাক্ট লাইন যদি মিস্টেক হতে পারে, আমি দেখে বলছি না যেহেতু। আর থিম অফ কন্ট্রোল, কন্ট্রোল কি করে, ওই লাইনটা যখন বলছে যে এখনো কোনো কিছু চেঞ্জ হয়নি এবং আমি কোনো কিছু চেঞ্জ, মানে দ্য হক উইল নট পারমিট এনিথিং অর এনিবডি টু চেঞ্জ, মানে যেমন আছে তেমনটাই থাকবে। অর্থাৎ হক এখানে নিজের বক্তব্যটা জানাচ্ছে যে আমি যেরকম রুল করে যাচ্ছি, আমি যেরকম ডিক্টেটরশিপ দিয়ে যাচ্ছি, আমি যেরকম অথরিটেরিয়ান একটা জায়গাতে আছি, আমি যেরকম পাওয়ার অ্যান্ড পজিশনে আছি, সবটা সেরকমই থাকবে, দেয়ার উইল বি নো চেঞ্জ। তো এটাই ছিল কিন্তু হক রোস্টিংয়ের আসল বক্তব্য। তোমাদের কেমন লাগলো পোয়েমটা অবশ্যই জানিও। আর এই রিলেটেড কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো, যেহেতু 3 কোয়েশ্চেনও করিয়ে দিয়েছি, সেটার কোয়েশ্চেন এবং এই পোয়েমটার কোয়েশ্চেন নিয়েও আমি খুব তাড়াতাড়ি আসবো। আর আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে ক্লাসটা শেয়ার করে দিও ফ্রেন্ডসদের সাথে ভালো লাগলে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।